আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল। ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত 15 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষ বদলে ফেলা হয়েছে যাতে করে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের ইহুদিবাদীরা আর ভবিষ্যতে টার্গেট করতে না পারে। এরপর জানাবো গাজায় আশা জাগাতে কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগাতে চাচ্ছে তুরস্ক, বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, গাজায় আশা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 69 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 362 জনের মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে 61,499 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে এআইয়ের ইস্যুতে অভিষেক, লোকসভা ভেঙে দিন, বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এআই ইস্যুতে যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী। নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওর কর্মসূচিতে যোগ দেন বিরোধী জোটের শীর্ষ নেতারা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র থেকে সঞ্জয় রাউত। সবাই বলছে লোকসভা ভেঙে দিন, বিজেপিকে এবার আমরা দেখে নেব, নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দেব। এবং সর্বশেষ জানাবো টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান, গোপনে 2200 কোটি টাকা নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে 2015 থেকে 2025 সালের মধ্যে 160টিরও বেশি নজরদারি প্রযুক্তি ইসরায়েল থেকে কিনেছিল শেখ হাসিনা সরকার, যেগুলোর বাজার মূল্য 2240 কোটি টাকা। এগুলো দিয়ে বিরোধী দলকে দমন করার কাজে সব থেকে বেশি ব্যবহার করত শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল। ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কা অন্তত 15 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষীও বদলে ফেলা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। 2010 সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা। গত জুনে ইরানে হামলা চালিয়ে 12 দিনে অন্তত 30 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে অভিযান চালায় ইরান সরকার। মোসাদের এজেন্ট সন্দেহে ইতিমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। অবস্থায় ভবিষ্যতে কেউ যেন ইহুদিবাদী ইসরায়েলের হয়ে লড়াই করতে না পারে, জন্য ইরানের পক্ষ থেকে সর্বদা তৎপরতা লক্ষণীয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যেন মোসাদের এজেন্টদের হয়ে কাজ না করে, ইরানে কেউ যেন গুপ্তচর বৃত্তি না করে। যদি কেউ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করেছে ইরান এবং ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের বাঁচানোর জন্য সর্বদা তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গাজায় আসা জাগাতে কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগাচ্ছে তুরস্ক, বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, গাজায় আসা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি। আজ দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকের পর দখলদার ইসরায়েলের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট এই কথা বলেছেন। এরদোয়ান বলেন, আমরা নেতানিয়াহুকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার খুনি নেটওয়ার্ককে তাদের রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে টেনে আনতে দেব না। উল্লেখ্য, দখলদার ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে গাজায় প্রায় 61,500 মানুষকে হত্যা করেছে। সামরিক অভিযান চালিয়ে ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে। অনাহারে মৃত্যু, রোগ এবং জোরপূর্বক অভিবাসন সহ একটি গভীরতম মানবিক সংকট তৈরি করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় গণহত্যা দেয়। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হতে হয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে। অবস্থায় ইসরায়েল কোনোভাবেই এগিয়ে যেতে পারছে না। পুরো মুসলিম বিশ্ব থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যাতে করে তারা গাজায় কোনোভাবেই গণহত্যা চালাতে না পারে। মুসলিমরা এবার সরব হয়েছে, তারা বিশ্বজুড়ে তাদের কর্মসূচি চালনা করছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 69 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে 69 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 362 জন। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে 61,499 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদুলুর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 69টি মৃতদেহ, যাদের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে একজনও রয়েছে, হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও 362 জন আহত হয়েছে, যাদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা 1,53,575 জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় 29 জন ফিলিস্তিনি নিহত এবং 127 জন আহত হয়েছে, যার ফলে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের মোট সংখ্যা 1807 জনে দাঁড়িয়েছে। আর গত 27 মে থেকে 13,021 জনের বেশি 27 মে থেকে 13,021 জনের বেশি আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত 24 ঘন্টায় এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে, যার ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা 222 জন দাঁড়িয়েছে এবং আহত হয়েছে অনেক মানুষ। টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান, গোপনে 2200 কোটি টাকা নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে 2015 থেকে 2025 সালের মধ্যে প্রায় 160টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পার আমদানিও মোতায়েন করেছে, যেগুলোর জন্য প্রায় 190 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় 2240 কোটি টাকা ব্যয় করেছে শেখ হাসিনা সরকার। আর এসব প্রযুক্তি প্রায়শ একচ্ছত্র ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর শেখ হাসিনার আমলনামা এক এক করে বের হয়ে আসছে। শেখ হাসিনা বিগত 17 বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে দমনপীড়ন করার জন্য নানাভাবে দেশজুড়ে সহিংসতা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে মূলত এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি বিষয়। বিরোধী দলীয় দলমত দমন করার জন্য শেখ হাসিনা এসব প্রযুক্তি ব্যবহার করত এবং এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি সেগুলো বিএনপির এবং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে কিভাবে দমন করা যায়, মূলত ইসরায়েল থেকে সব প্রযুক্তি বা স্পাইওয়্যার এনে বাংলাদেশের মানুষদেরকে নজরদারিতে রেখেছিল শেখ হাসিনা, যাতে করে তার বিরুদ্ধে কেউ দেশে সশস্ত্র আন্দোলন গড়ে তুলতে না পারে। এ কারণে সবসময় সর্বদা সতর্ক
থাকত শেখ হাসিনা, কিন্তু দেখা যাচ্ছে এখন সে বিষয়গুলো জনতার সামনে নিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ হাসিনার বিভিন্ন অপকর্ম সামনে আসতে থাকে। এর মধ্যে এটিও একটি অন্যতম, যে অপকর্মের মাধ্যমে শেখ হাসিনা ইসরায়েল থেকে সব প্রযুক্তি কিনে বাংলাদেশে অবৈধভাবে ব্যবহার করত।